প্রতীক কোনো দলকে দেওয়া হবে না, নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্য করে হয়তো বলেছে, আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আমরা যখন শাপলা ফুল আবেদন করি তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং আমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলোও দিয়েছি এবং এটার আইনি ভিত্তিটা জেনে শুনেই আমরা এটা আবেদন করেছি। ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনও। কারণ জাতীয় প্রতীকের যে বিষয়টা সেটা আমরা সিএসির সাথে কথা বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা নয়, সেটা একটা প্যাকেজ। ধানের শীষ রয়েছে, তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরও 2টি দলের মার্কা রয়েছে, সো শাপলা কেন হইতে পারবে না? আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয়, জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে, তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না? ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কিনা এটা তো সন্দেহ তৈরি হচ্ছে। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, একটা দলের দিকে ঝুঁকে গেছে। ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে। যখন আমরা তৃণমূলে কাজ করতেছে এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে শাপলা মার্কাটা নেওয়া যাবে না। সো আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপরে হয়তো এই বিষয়ে আমরা কথা বলবো আর কি। কোনো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করা, এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকেই এই ইসির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে, নিরপেক্ষতা হারাচ্ছে, এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম। তো এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে, কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন, গণঅভ্যুত্থানের নেতৃত্বে তৈরি, তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয় তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে ইসি কার পক্ষে কাজ করছে, এই ইসি দ্বারা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নও মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। এরকমটাই আজকে ঘোষণার সময় প্রেস সচিব আমাদের ব্রিফ করে জানিয়েছে। তো এটা নিয়ে আপনি কি বলবেন? কতটুকু প্রস্তুত এনসিপি? এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু আমরা বরাবর মতো বলছি, আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা চাই। প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন, উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে। বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তো সেটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না। ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র, সনদ এবং বিচারের রোডম্যাপ, এক্ষেত্রে সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া উচিত। এরপরে নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা নির্বাচন নিয়ে সরকারের যেই তড়িঘড়ি, কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার, সনদ, ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে কোনো সিদ্ধান্ত না নেয়, সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে, তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে, এখন ডিসেম্বরে। তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টালমাটাল পরিস্থিতি থাকে তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার। সো নির্বাচন অবশ্যই হতে হবে, নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে, কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে, যে বিচারের রোডম্যাপ, জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীতে নির্বাচনের সুস্পষ্ট একটা তারিখ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গণপরিষদ নির্বাচন নিয়ে আর বিষয়টা কি, মানে গণপরিষদ নির্বাচনের দিকেই যাবে এনসিপি বলছে। আর মূলত হচ্ছিল আজকে কিন্তু আক্তার একটি কথা বলেছে যে নতুন সংবিধান প্রণয়ন না হলে গণপরিষদ নির্বাচনে যাবে না, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। গণপরিষদ নির্বাচন তো আমরা যেহেতু সংবিধানের পুরো মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলতেছি, তাহলে এই পদ্ধতি, এই প্রক্রিয়াগুলো কিভাবে বাস্তবায়ন হবে এটি কিন্তু ঐক্যমত্য কমিশনে এখনও নির্ধারিত হয়নি। তারা 6টা পদ্ধতির কথা প্রস্তাবনায় ছিল, সেখান থেকে আমরা একটা পদ্ধতির কথা প্রচারণা বলতেছি দাবি আকারে, যে গণপরিষদ এবং আইনসভায় একই সাথে নির্বাচন হতে হবে, না হলে এই সংবিধান সংস্কারের
কোনো মূল্য থাকবে না আসলে। পরবর্তীতে যে কোনো সরকার বা আদালতে এটি চ্যালেঞ্জ হবে, এটি পরিবর্তিত হয়ে যাবে। ফলে একটা টেকসই সংস্কারের জন্য আপনার আমাদের নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন লাগবে। ফলে ঐক্যমত প্রক্রিয়া গেলে সেটা বোঝা যাবে সেইটা আসলে কোন প্রক্রিয়া যাচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন অটল থাকবো। এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে এই ডিসেম্বরের মধ্যে, তো নির্বাচন কে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর বলে মনে হয় আপনার? সেটা প্রশিক্ষণের তো অবশ্যই প্রয়োজন, শুধু নির্বাচনের জন্য না, দেশের দৈনন্দিন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ঠিক করার জন্য পুলিশ সংস্কার এবং আইন শৃঙ্খলাকে আরও সক্রিয় হতে হবে। কারণ এই অবস্থায় তো আসলে নির্বাচনও সম্ভব না, যে এই পুলিশ যে অবস্থা, সেটার ক্ষেত্রে প্রশিক্ষণ আসলেই প্রয়োজন। এটাকে তো আমরা ইতিবাচক হিসেবেই দেখি। 3রা আগস্ট নিয়ে যদি একটু জানতে চাই, যেখানেই যাওয়া হচ্ছে আমরা দেখছি যে 3রা আগস্টে সবাইকে যেতে বলা হচ্ছে শহীদ মিনারে। এক দফার ঘোষণা যেভাবে 3রা আগস্টে এসেছিল গেল বছর, আরেকটি কি সেরকমই দিন দেখতে যাচ্ছে বাংলাদেশ? 3রা আগস্ট আমরা জনগণের কাছে মেসেজ দিয়ে রাখতেছি যে সরকার যদি ঘোষণাপত্র সনদ ব্যর্থ হয় বা কোনো দল যদি সেখানে অংশগ্রহণ করে না করে ঐক্যমত প্রক্রিয়া, তাহলে জনগণ যাতে রাস্তায় থাকে এবং সেখান থেকে আমরা আমাদের দাবি আদায় করব। আর আমরা যে সারা দেশে মানুষের কথা শুনতেছি, মানুষের সমস্যাগুলো শুনতেছি, প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা, সেগুলোর ভিত্তিতে আমরা একটা ইস্তিহার প্রকাশ করব যেখানে মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের রূপরেখাটি থাকবে। শেষ প্রশ্ন, আজকেও ককটেল বিস্ফোরণ হয়েছে, এরকম খবর আসলে আমরাও শুনেছি। এই যে ককটেল বিস্ফোরণ একাধিকবার একই স্থানে, বিষয়টিকে কীভাবে দেখছেন? এটা তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেই গণজোয়ারকে ব্যাহত করতেই নানা ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। ককটেল বিস্ফোরণের এই নিয়ে 3বার আমাদের পার্টি অফিসের সামনে, সেটা একটা অস্থায়ী কার্যালয়, আমাদের স্থায়ী কার্যালয় এখনও খোঁজা হচ্ছে। তাহলে ওই আমাদেরকে যাতে কেউ অফিস না দেয়, ভাড়া না দেয়, এক ধরনের ভয়, আতঙ্ক, নিরাপত্তা সংকট তৈরি করে, এই কাজগুলোর জন্যই কিন্তু এই ধরনের সংস্কৃতি করা হচ্ছে। 3বার হওয়ার পরেও এর আগের 2বারও সরকার কোনো ব্যবস্থা আসলে নেয়। আমরা মামলা করেছি কিন্তু সে গ্রেফতার হয়নি। তবে ককটেল বিস্ফোরণ হোক আর যাই হোক, মানে জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা, যে জোয়ার তৈরি হয়েছে, এটা আসলে থামানো যাবে না। এই ধরনের ভয় ভীতি দেখিয়ে এটা গণ অভ্যুত্থানও হয়নি, এবারও হবে না। জোয়ারের সমর্থন কেমন দেখছেন? রাজশাহী যদি বলেন বা অন্যান্য জেলা যদি বলেন, মানুষের সংখ্যা তো দিনে দিনে বাড়ছে। আমরা নিজেরাও অভিভূত হচ্ছি, আমাদের প্রত্যাশার বাইরেও মানুষ আমরা দেখতে পাচ্ছি, এবং সাধারণ মানুষই আমাদের এখানে অংশগ্রহণ করতেছে বেশি স্বতঃস্ফূর্তভাবে। দেখা গেছে প্রত্যেকটা জেলা বা জেলায় তো আমাদের প্রত্যেকটা জেলা কমিটি এখনো হয়নি, কিন্তু সেখানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে। আজ 5ই আগস্টের পর থেকে আমাদের ছাত্র নেতৃত্বদের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, মিডিয়া থেকে শুরু করে নানা কিছুতে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, মানুষের সামনে একটা নেতিবাচক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে যে এরা রাজনীতি করতে পারে না, এরা রাষ্ট্র চালাতে পারবে না, নেতৃত্ব পাবে না, একটা আসনও পাবে না, জামানত হারাবে, নানা ধরনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম এত কিছুর পরে, এত প্রোপাগান্ডা এই নেতৃত্বের আমাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু তার কিন্তু প্রভাব আসলে মানুষের মধ্যে পড়ে না। কারণ মানুষ সত্যটা বেছে নিয়েছে, মানুষ বোকা নয়। মানুষ দেখেছে যে কাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, কাদের নেতৃত্বে সে দেশ স্বাধীনতা পেয়েছে, এবং কারা মানুষের কাছে মাঠে নেমে এখনও মানুষের কথাটা শুনতেছে। ফলে মানুষ সেই তরুণ বিকল্প নেতৃত্ব পেতে চায়। তৃণমূলে কোনো একক আধিপত্য, চাঁদাবাজি, দখলদার, দুর্নীতির সাথে যারা জড়িত হয়েছে, এর বাইরে যে মানুষ একটা ভালো নেতৃত্ব চাচ্ছে, সেই নেতৃত্বের জায়গাটা, সম্ভাবনাটা এনসিপির ভিতরে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, এবং এনসিপি মানুষের কাছে সেই আস্থাটা রাখতে চায়, সেই প্রত্যাশাটা দিতে চায়। থ্যাংক ইউ।